তাহলে হেটারো বা হেমি বলতে বোঝায় ভিন্ন ভিন্ন ধরনের গ্লুকোজ। ঠিক আছে, যেমন ধরো সেলুলোজকে হেটারো সেলুলোজ তো বললাম না, শুধু সেলুলোজ কেন বললাম? কারণ এটার মধ্যে শুধুই বিটা ডি গ্লুকোজ এইভাবে অসংখ্য হাজার হাজার আছে। হ্যাঁ, আচ্ছা, বিটা ডি গ্লুকোজ জিনিসটা কি মনে আছে? দুই রকমের গ্লুকোজ আছে, একটা হলো বিটা আর একটা কি বলতো আলফা। একটা হলো বিটা আর একটা হলো আলফা। তো কেমন দেখতে হয় এরা? আলফা ডি গ্লুকোজ দেখতে কেমন হয়, বিটা ডি গ্লুকোজ দেখতে কেমন হয় বলো তো? বলিনি? আচ্ছা দেখো, যে আলফা ডি গ্লুকোজ দেখতে এমন হয়। প্রথমে আলফা ডি গ্লুকোজ আবিষ্কার হয়েছিল, মানে বৈজ্ঞানিকরা প্রথমে আলফা ডি গ্লুকোজ আবিষ্কার করেন। এটাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ। যদি এটা হলো 1 নম্বর, এটাকে বলা হয় 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, এটা 5 আর এটা হলো 6। 6 কার্বনের মধ্যে 1 নম্বর কার্বন কাকে 1 নম্বর ধরা হয়? যে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে 1 নম্বর ধরা হয়। বুঝতে পারছো? যে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে 1 নম্বর ধরা হয় না। যে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে 1 নম্বর ধরা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে যেমন আশা থাকে না, এটা OH, এটা H, আর কি বলো? ও এটা অক্সিজেন, এটা অক্সিজেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন বৈজ্ঞানিকরা দেখলো 1 নম্বরে একটা গ্লুকোজে OH নিচে আছে, তখন আর পরবর্তীতে দেখলো আরেকটা ক্ষেত্রে যে 1 নম্বরে OH নিচে না থেকে উপরে আছে, নিচে না থেকে উপরে আছে। তাহলে দুই রকম পার্থক্য হলো। তাহলে কি হলো? দুই রকমের পার্থক্য তৈরি হলো, দুই রকমের পার্থক্য। দুই রকমের পার্থক্য হলো। দেখো এখানে কিন্তু 1 নম্বরে OH কি উপরে আছে, 1 নম্বরে OH কি আছে উপরে আছে, এটা উপরে আর এটা হলো নিচে। তাহলে গ্লুকোজ দুই রকমের হলো না, একটা আলফা একটা বিটা। আচ্ছা, এখন নামটা আলফা বিটা কেন দিল? অন্য কিছু তো দিতে পারতো, তাই না? এটার নাম তো আলফা বিটা না দিয়ে ধরো তোমাদের নাম দিয়ে দিল, ধরো দিতে পারতো না, তাই কি না? জুবাইর গ্লুকোজ, তাই না? ঠিক না? নিশাদ গ্লুকোজ, না কাউসার গ্লুকোজ, রিয়া গ্লুকোজ, সারিয়া গ্লুকোজ, নাকি? কিন্তু আলফা বিটা হতে হলো কেন? কারণটা হলো রসায়নের জনক কিন্তু আরবিয়ানরা। রসায়নের জনক কে? আরবিয়ানরা। ঠিক আছে, তো আরবিয়ানরা প্রথম যখন গ্লুকোজ নিয়ে গবেষণা করছিল তখন তারা দেখলো যে 1 নম্বর কার্বনে ওই একটা গ্লুকোজের নিচে আছে, আর একটাতে আবার দেখলো 1 নম্বর ওই উপরে আছে। তো দুই রকম ধরনের গ্লুকোজ যখন দেখতে পেল তখন চিন্তা করলো এদের তো নাম দেওয়া দরকার। তখন তারা নাম দিয়েছিল আলিফ গ্লুকোজ। একটা নাম দিল কি আলিফ গ্লুকোজ, যেহেতু আরবরা তাই আলিফ নাম দিয়েছিল। এটা যেহেতু উপরে এর নাম দিল বা বা গ্লুকোজ, বা গ্লুকোজ। ঠিক আছে, পরবর্তীতে আরবরা যখন গবেষণা ছেড়ে দেয় আর গবেষণা অতটা করে না, তখন তো ইংরেজরা গবেষণা করতে শুরু করলো। তো ইংরেজদের আগেকার ভাষা ছিল ল্যাটিন ভাষা, তারা আগে ল্যাটিন ভাষা ব্যবহার করত। ঠিক আছে, তো তখন তারা চিন্তা করলো যে আমরা বিদেশি ভাষা কেন রাখবো, আমরা আমাদের ভাষা রাখবো। তখন ABCD নামটা হয়েছিল না, তখন ল্যাটিন ভাষায় তখন এটা ছিল আলফা, আর হচ্ছে যেটা বি ছিল সেটা ছিল বিটা। তো তারা তখন কি করলো, তাদের নামের প্রথম অক্ষর ব্যবহার করলো আলফা বিটা, তারপরে যে গামা টামা আছে না, এগুলো কিন্তু ল্যাটিন ভাষায়। তো তাহলে বিদেশি ভাষা না রেখে তারা নিজেদের ভাষা ব্যবহার করতে শুরু করলো। এটাই মূলত যে নামকরণের কারণ। আলিফ থেকে আলফা এসেছে, বা থেকে বিটা এসেছে। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো নামকরণের কারণ। তাহলে এখন কোন গ্লুকোজের মধ্যে যদি কোন শর্করার মধ্যে সবগুলো বিটা ডি গ্লুকোজ থাকে,
তাহলে সেটা সেলুলোজ। আর যদি মিক্সচার থাকে আলফা বিটা বা ভিন্ন ভিন্ন ধরনের গ্লুকোজ, একই রকমের গ্লুকোজ না, তাহলে এটার নাম হেটারো বা হেমি সেলুলোজ। বুঝতে পেরেছো? রিয়া বুঝতে পারছো? যে কোনো কোশ্চেন হলে কিন্তু করবা, ঠিক আছে? কারণ তোমাদের তো এটা ধরো 9 10 এর পরে নতুন পড়া, তাই না? নতুন কিছু এই বিস্তারিত কিছু করনি, ঠিক আছে? এবং তোমরা বাসায় তো পড়বা, ক্লাসে পড়বা, এবং বাসায় পড়তে পড়তে কোনো সমস্যা মনে হলে আমাকে কল দিবা বা মেসেঞ্জারে কোশ্চেন লিখে দিবা যে এটা আমি এই জিনিসটা আমার আরেকটু বুঝতে হবে, হ্যাঁ, বা আরেকটু বলেন, তাহলে আমি আবার বলবো, ঠিক আছে? তো তোমরা হচ্ছে যে কোনো দরকারে 24 ঘন্টায় তোমরা কোশ্চেন করতে পারবা আমার মেসেঞ্জারে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এবার গেল। এখন গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোজেনের শর্করা, প্রোটিন তো জানোই, অ্যামাইনো অ্যাসিডের সমাহার, সেটাই হলো প্রোটিন। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, তাহলে গ্লাইকোজেনের শর্করা। তাহলে প্রাথমিক প্রাচীর আমরা মনে রাখতে পারলাম, তাই কি না? এই পার্সেন্টটা করতে না। আচ্ছা, প্রাথমিক প্রাচীর আমরা মনে রাখলাম যে প্রাথমিক প্রাচীর হচ্ছে যে কি কি দিয়ে গঠিত? সহি গল্প, এটা মনে রাখতে হবে। সহি গল্প শুনেছো না? সহি মানে কি? সঠিক, সত্য। যেমন সহি হাদিস নাম শুনছো না? সহি হাদিস নাম শুনছো, সেরকম সহি গল্প, ঠিক আছে? এই আচ্ছা, এবার আমরা চলে আসি সেকেন্ডারি প্রাচীর, মানে হচ্ছে এর পরেরটা। আমরা তো জানি সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি প্রাচীর কয় স্তর? 3 স্তর বিশিষ্ট। তাহলে দেখো সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে গঠিত? এইটা মনে রাখবা, এটা হচ্ছে কোন একটা মেয়ের নাম মনে রাখবা, সেই মেয়ের নামটা হলো শেলি। শেলি তার নাম। তাহলে তোমাদের নামের সাথে মিলছে না আর কি, তাই না? তাহলে শেলি থাকে না আমাদের নাম। তাহলে দেখো সেকেন্ডারি প্রাচীর কি মনে রাখবো? সেতে সেলুলোজ, সেলুলোজ আসবে তন্তু জাতীয় উপাদান, তাই না? আর লিখতে লিগনিন, লিগনিন কথাটা ল্যাটিন শব্দ লিগনাম থেকে আসছে। লিগনাম, লিগনাম এর সরল অর্থ কাঠ। এটা কিন্তু আসলে এই লিগনিন আসলে যে সেলুলোজ তার সাথে কিছু আঠালো উপাদান, এই দুটোতে লিগনিন গঠিত। কি দিয়ে গঠিত? লিগনিন, সেলুলোজ তো থাকবে, তার সাথে কিছু আঠালো উপাদান, যোগ আঠালো উপাদান, এই দুটো দিয়ে তৈরি হয় লিগনিন, আঠালো উপাদান। এই হলো লিগনিন, ঠিক আছে? এই হলো লিগনিন। তো লিগনিন কথাটার ল্যাটিন শব্দ লিগনাম থেকে আসছে, যার অর্থ কি? কাঠ। কেন এরকম হলো? কারণ কাঠের মধ্যে এটা অনেক পাওয়া যায়, আর আঠালো উপাদান না থাকলে তো কাঠের কোষগুলো সরে সরে যাবে না, একটা কোষ আরেকটা কোষ আঠার মতো উপাদান দিয়ে লেগে থাকে আর কি, সেটাই হলো লিগনিন। তাহলে সেকেন্ডারি প্রাচীরে এইখানে এরকম লিগনিন জাতীয় উপাদান থাকে, যাতে একটা কোষের সাথে আরেকটা কোষ সুন্দরভাবে আটকে থাকে, বুঝতে পারছো? তাহলে এই গেল সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমরা তিনটা সম্পর্কে জানলাম, একটা মধ্যবর্তী সম্পর্কে জানলাম। তাহলে মধ্যবর্তী প্রধানত দুটো উপাদান দিয়ে গঠিত, একটা হলো পেকটিন আর একটা ভ্যাকুমপ্লাস্ট, তাই না? এই আর প্রাথমিক প্রাচীর জানলাম, সহি গল্প মনে রাখবো, তাই না? সহি গল্প। আর সেকেন্ডারি প্রাচীর শেলি নামে কোনো একটা মেয়ের নাম মনে রাখবো, তাহলে মনে পড়ে যাবে, তাই কি না? এখন তোমরা দেখা যাচ্ছে যে এমন তো হয়ে যেতেই পারে, তোমরা বড় হয়ে যখন প্রতিষ্ঠিত হবা, তাই না, কোনো বড় চাকরি করবা, তখন দেখা যাচ্ছে তোমার বিয়ে করছো, তোমার বইয়ের নাম শেলি, তখন তোমার মনে পড়ে আরে এটা পড়েছিলাম যে এরকম নাম হয়ে গেল, তাই কি না? হ্যাঁ, ঠিক না? হতেই পারে, অসম্ভব কি, ঠিক না? আচ্ছা আচ্ছা, তাহলে এখন এখানে কিছু এমসিকিউর জন্য দেখাতে হবে। যেমন প্রাথমিক প্রাচীর হচ্ছে কত মিলিমিটার পুরো আর কি, যে প্রাথমিক প্রাচীর 1 থেকে 3 মাইক্রোমিটার, মিলিমিটার না, মাইক্রোমিটার তৈরি। আর সেকেন্ডারি প্রাচীর 5 থেকে 10 মাইক্রোমিটার, এগুলো এমসিকিউ। আর পাশাপাশি এমসিকিউ হলো এই যে এগুলা, অর্থাৎ হলো কি দিয়ে গঠিত, কি দিয়ে গঠিত, এটা মনে রাখতে হবে। আর এখানে কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো বলতে, যেমন ধরো যে পাতা ফল কর্টেক্স কোষে সাধারণত প্রাথমিক প্রাচীর থাকে, কোষ প্রাচীরের নিচেই প্লাজমা মেমব্রেনের অবস্থান।
তো কোষ প্রাচীরের পরেই তো প্লাজমা মেমব্রেন হবে, তাই না? কারণ ধরো যে এটা যদি এরকম হয়, বাইরেটা মনে করো কোষ প্রাচীর, তার নিচে কি প্লাজমা মেমব্রেন হবে না? তো ওটাই বলছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে টারশিয়ারি হলো কখন হয়, কখনো কখনো কিছু কিছু উদ্ভিদে যে এই যে সেকেন্ডারি প্রাচীর আর প্রাথমিক প্রাচীর এর অন্তঃস্থলে ভিতরে আরেকটা প্রাচীর কখনো কখনো তৈরি হয়ে যায়, এটাকে বলে টারশিয়ারি। হ্যাঁ, তো তাহলে বিরল ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ, পাতা, ফল, কর্টেক্স, এটা এই তিনটা মনে রাখবো। কেবল প্রাথমিক প্রাচীর থাকে, এটা মনে রাখবো। তো এটা মনে রাখতে পারো, ভুলে গেলে যে পাপ করো না, পাপ, তবে পাপটা কণা দিয়ে প দিব, পাপ করো না। পাতা, ফল, কর্টেক্স, পাতা, ফল, কর্টেক্স। তাহলে এটা এই গোটা কোশ্চেনটা ভৌত গঠনটা সৃজনশীল। হ্যাঁ, রাসায়নিক গঠনের আগ পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে? এবার দেখো কূপ এলাকা সম্পর্কে। কূপ এলাকা সম্পর্কে তো আমরা আগে জেনেছি, কূপ মানে কি? গর্ত, তাই না? কূপ মানে গর্ত। তাহলে এখানে গর্তটা কোথায় দেখো তো? এই যে গর্ত, তাই না? এই গর্ত, এই গর্ত, এই গর্তগুলাকে কি বলা হয়? কূপ। তাহলে এই কোষের এখানে কূপ, ওই কোষের ওখানে কূপ বা গর্ত মুখোমুখি আছে, তাই না? এই জন্য এটাকে পিট পেয়ার বা কূপ জোড় বলা হয় বা গর্ত জোড় বলা হয়। তাহলে এখানেও এটাও কিন্তু কূপ। এইখানে চিহ্নিত করলে তখন মধ্যবর্তী, এটা হলো পিট মেমব্রেন বা গর্তের পর্দা, কিন্তু দূরে করলে তো এটাও কূপ, দুই দিকে কূপ, তাই না? তাহলে এই কূপ এলাকাতে একটা কথা বলা আছে যে কূপ এলাকায় কি হয় যে এক কোষের সাইটোপ্লাজম আর আরেক কোষের সাইটোপ্লাজম এরা যাতায়াত করতে পারে। অর্থাৎ এইভাবে করে মনে করো এদিককার কোষের সাইটোপ্লাজম আছে, এই পথে যাতায়াত করে, আবার এদিকে কোষের সাইটোপ্লাজম এই পথে যাতায়াত করতে পারে। এই যে যাতায়াত করতে আসলে এই মধ্যপর্দায় সূক্ষ্ম ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমগুলো সুতার মতো করে যাতায়াত করে। সাইটোপ্লাজমগুলো কি করে? সুতার মতো করে যাতায়াত করে, বুঝতে পেরেছো? তো এই যে সাইটোপ্লাজমগুলো যাতায়াত করছে, এই যাতায়াতকারী সূত্রাকার দেহকে বলা হয় প্লাজমা ডেজমাটা। প্লাজমা ডেজমাটা। তাহলে এটার সরল বাংলা অর্থ সাইটোপ্লাজমীয় সূত্রক। এর সরল বাংলা অর্থ সাইটোপ্লাজমীয় সূত্রক। দেখছো? আচ্ছা, এখানে দেখো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে কুমিল্লা বোর্ডে কূপ কাকে বলে, এটা জ্ঞানমূলক হিসেবে কূপ কাকে বলে কুমিল্লা বোর্ড আসছিল আর কি, না চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বলছি, চট্টগ্রাম বোর্ডে আসছিল কূপ কাকে বলে। চট্টগ্রাম বোর্ড 19 সাল, কূপ কাকে বলে। আর কুমিল্লা বোর্ড যেটা বললাম না, সেটা হচ্ছে যে পরে পরে বলতেছি, এটা 22 সালে মাইসিলি কাকে বলে এটা আসছিল, এই নিচের দিকে মাইসিলি আছে, তখন বলবো উনি। আচ্ছা, এখান থেকে কি কি আসছে দেখো, প্লাজমা ডেজমাটা কাকে বলে, এইটা আসছে চট্টগ্রাম বোর্ড 23 সালে, প্লাজমা ডেজমাটা, পাইছো? এটা আসছে চট্টগ্রাম বোর্ড 23 সালে, প্লাজমা ডেজমাটা কাকে বলে, চট্টগ্রাম বোর্ড 23। আচ্ছা, তাহলে এটুকু পর্যন্ত তোমাদের হলো সৃজনশীল লিখতে হবে। রাসায়নিক গঠনটা এমসিকিউ। তো রাসায়নিক গঠনটা একটু আমরা আলোচনা করি যে জিনিসটা কি, যে রাসায়নিক গঠনের মধ্যে বলা হচ্ছে মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড মানে তো আমরা জেনেইছি, তাই না? পেপটিকোস মানে জেলির মতো, তাহলে এরকম জেলির মতো অ্যাসিড থাকে। এছাড়াও অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, জিনিসটা কি মনে রাখবা, পেকটিন সাধারণত একা একা থাকে না, ও হচ্ছে বিভিন্ন লবণের সাথে লেগে থাকে। যখন পেকটিন লবণের সাথে লেগে থাকবে তখন ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট নাম হবে, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট নাম কেন হলো? পেকটিনটা ক্যালসিয়াম লবণ ম্যাগনেসিয়াম লবণের সাথে একসাথে লেগে আছে, তাই এর নাম ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট। বুঝতে পেরেছো? রিয়া বুঝতে পারছো? আচ্ছা, রিয়া বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে না পারলে কিন্তু সাথে সাথে বলবা। একটা কথা মনে রাখতে হবে যে কয়েকটা জায়গায় লজ্জা করতে হয় না, তার মধ্যে একটা হলো পড়াশোনার ক্ষেত্রে, তাই কিনা? ঠিক না? আর সবচেয়ে বড় বিষয় যে হচ্ছে
তোমাদের এখানে তো মনে করো যে 200-250 স্টুডেন্ট পড়ছে না, যে অনেক সময় অনেকজনের মধ্যে পিছন থেকে দাঁড়িয়ে প্রশ্ন করাটা কঠিন, তাই না? তা তো না, কাজে তোমরা ফ্রি টাইম প্রশ্ন করবা, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা হচ্ছে আমাকে পরে কল দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি যে এটা তো বুঝলাম ক্যালসিয়াম পেকটেট ম্যাগনেসিয়াম পেকটেট নামকরণ কেন হলো। এখন দেখো যে এছাড়াও অল্প পরিমাণে পোটোপেকটিন থাকে, তাহলে পোটোপেকটিনটা কি? হ্যাঁ, লেখা আছে না পোটোপেকটিন। পোটোপেকটিন হচ্ছে পেকটিনের একটি অদ্রবণীয় রূপ। পেকটিনের একটি অদ্রবণীয় মানে কি, যখন দ্রবীভূত হয় না তখন তাকে বলা হয় অদ্রবণীয় রূপ। পোটোপেকটিন মানে আদি পেকটিন, যা হলো অদ্রবণীয় রূপ। হ্যাঁ, পেকটিনের অদ্রবণীয় রূপ। পোটোপেকটিন এর বাংলা অর্থ হলো আদি পেকটিন। পোটোপেকটিন এর বাংলা অর্থ কি? পোটোপেকটিনের বাংলা অর্থ আদি পেকটিন। তাহলে আদি পেকটিন কেমন হয়? আদি পেকটিন হলো একটা দানাদার মানে অদ্রবণীয়। হ্যাঁ, এটা দ্রবণে কখনো দ্রবীভূত হয় না, তাহলে এটা হলো অদ্রবণীয় রূপ। পেকটিনের একটি অদ্রবণীয় রূপ। অদ্রবণীয় রূপ। এর মধ্যে যখনই পেকটিক অ্যাসিড যুক্ত করবা, এর মধ্যে পেকটিক অ্যাসিড যুক্ত করলেই তখন এটা হয়ে যাবে দ্রবণীয়, এবং সেই দ্রবণীয়টা জেলির মতো দ্রবণীয়। বুঝলে কিনা? বুঝছো এবার? আচ্ছা, মনে রাখতে হবে যে তুমি ভালো কোথাও তখন চান্স পাবা যখন তুমি বইয়ের লাইন বাই লাইন শিখবা, জানবা, হ্যাঁ, তখন, তাই না? তো কোনো কিছু না বুঝে মুখস্থ করবা না, সব কিছু বুঝে বুঝে মুখস্থ করবা, ঠিক আছে? এবং এইভাবে করে তুমি বুঝে বুঝে মুখস্থ করার পরেও তোমার কোর্স শেষে বিন্দু পরিমাণ টেনশন নেই। আমি তো 22 বছর ধরে পড়াচ্ছি, কোনো সময় এমন হয় না ফার্স্ট ইয়ার পরীক্ষার সব সময় 1-1.5 মাস আগে তোমার হলো 2 ইয়ার 6 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে, মানে অর্ধেক যেটাকে আমরা বলি আর কি, কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? এটা নিয়ে টেনশন নাই। হ্যাঁ, কিন্তু শিখতে হবে, বুঝতে হবে, না বুঝে কোনো কিছু মুখস্থ করবে না, ঠিক আছে? কোনো শব্দ দেখলা বুঝলা না, এমনি মুখস্থ করলা, ওইটা মাথায় বেশিক্ষণ থাকবে না, তাই কি না? এই কারণ বইয়ের মধ্যে তো অত ব্যাখ্যা থাকে না যে জিনিসটা আসলে কি, তাই না? আচ্ছা, এবার দেখো প্রাথমিক প্রাচীরে আগে যা যা ছিল এখানে প্রায় তাই। প্রাথমিক প্রাচীরে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এটা তো আমরা আগেই জেনেছি। এটা হলো ডেন্টাল পরীক্ষায় 19 সালে আসছিল। ডেন্টাল পরীক্ষা, মেডিকেল ডেন্টাল আছে না, ডেন্টাল পরীক্ষায় 19 সালে আসছিল। প্রাথমিক প্রাচীরে নিম্নের কোনটি থাকে? 3টাই উত্তর হয় তখন। বুঝছে লিখছো? আচ্ছা, এরপরে দেখো যে হেমিসেলুলোজের কথা যে বললাম, যে হেমিসেলুলোজ মানে হলো ভিন্ন ভিন্ন গ্লুকোজের সমাহার, একই ধরনের গ্লুকোজের সমাহার নয়, তাই না? তাহলে সেই হেমিসেলুলোজগুলো কি কি দিয়ে গঠিত? দেখো, জাইলেন্স আর জাইলোস একই কথা, মনে রাখবা। জাইলেন্স আর জাইলোস। হ্যাঁ, জাইলেন্স আর জাইলোস, হ্যাঁ, একই কথা, ঠিক আছে? জাইলেন্স আর জাইলোস একই কথা।